একটা গল্প বলবো। গল্পের নাম স্বামী চপেটানন্দ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। নেপালচন্দ্র ওরফে জেনারেল নেপালের সঙ্গে বোধ হয় তোমাদের পরিচয় আছে। একবার সে বুদ্ধি খাটিয়ে মিশন স্কুলের গুন্ডা ছেলেদের যেমন জব্দ করেছিল, সেই গল্প হয়তো পড়ে থাকবে। নেপাল ছেলেটি দেখতে রোগা পটকা বটে, আর বয়সও খুব কম, কিন্তু তার মাথায় এত রকম বুদ্ধি আসে যে কেউ তাকে ঘাঁটতে সাহস করে না। বাংলা মাস্টার বলাইবাবু তার মাথায় গাঁটটা মেরে ভারী বিপদে পড়েছিলেন। সেই থেকে কোনো মাস্টার তার গায়ে হাত তুলতেন না। নেপাল পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু তবুও পরীক্ষার সময় কার না ভয় হতো। বিশেষত বলাইবাবু ওত পেতে আছেন, একটু সুবিধা পেলে তাকে ফেল করিয়ে দেবেন। বলাইবাবুর ভয়ে নেপাল ভীষণ মনোযোগ দিয়ে বাংলা পড়ছে, কিন্তু তবু প্রাণের শান্তি নেই। কি জানি কি হয়। সেদিন বাংলার পরীক্ষা। ভোরবেলায় উঠে নেপাল সজোরে পড়া মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এমন সময় তার বন্ধু সুধা এসে হাজির। সুধা বললে, কিরে, আজও পড়া মুখস্থ করছিস? নেপাল বললে, হ্যাঁ ভাই, আজ যে বাংলা পরীক্ষা। সুধা বললে, বাংলা পরীক্ষায় এত কিসের ভয়? তার চেয়ে চল, কালীতলায় এক নতুন সাধু এসেছেন, তাকে দেখে আসি। সাধু দেখবার মতন মনের অবস্থা নেপালের ছিল না। সে বললে, না ভাই, আজ বলাইবাবু এক্সামিনার, আজ যদি একটা ভুল করি তাহলে আর রক্ষা থাকবে না। সুধার নিজেই সাধু দেখবার খুব ইচ্ছা, অথচ একলা যেতেও কেমন বাঁধো বাঁধো ঠেকে। তাই সে সাধুর বর্ণনা আরম্ভ করল। বলল, কিন্তু আশ্চর্য সাধু ভাই, তার নাম স্বামী চপেটানন্দ। ভক্তেরা তাকে চরু বাবাজি বলে ডাকে। তিনি নাকি যাকে একটা চড় মারেন তার কার্যসিদ্ধি হবেই। নেপাল অবাক হয়ে বললে, যা, তাই কখনো হয়? সুধা বললে, হ্যাঁ রে, তার চরের নাকি অদ্ভুত গুণ। সমরেশদা ছোট ভাই ক্যাবলার বড় পিলে হয়েছিল। চরু বাবাজি তাকে একটি চড় মারলেন, ব্যাস, পিলে অমনি ভালো হয়ে গেছে। হ্যাঁ, বলিস কি? হ্যাঁ, ভয়ঙ্কর ভালো সাধু। যে যা মানস করে যায় তার তা সিদ্ধ হবেই। স্বামীজির চরে এমনি মহিমা। নেপালের মাথায় অমনি বুদ্ধি গজালো। সে ভাবতে ভাবতে বলল, আচ্ছা, মনে কর তিনি যদি আমাকে একটা চড় মারেন, তাহলে আমি পরীক্ষায় পাশ করতে পারবো? সুধা ভারী উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয় পারবি। বলাইবাবু তাকে কিছুতেই ফেল করাতে পারবে না। তাই চল নেপাল, চরু বাবাজির কাছে একটা চড় খেয়ে আসবি, ব্যাস, কেল্লা ফতে। পড়তেও হবে না কিছুই, ড্যাং ড্যাং করে পাশ হয়ে যাবি। আমিও চড় খাবো, যা থাকে বরাতে। হিস্ট্রিটা ভালো লিখতে পারিনি, তারিখগুলো আমার একদম মনে থাকে না। চল, আর দেরি নয়। নেপাল আর লোভ সামলাতে পারল না। দুই বন্ধু তখন বার হলো। গঙ্গার ধারে কালীতলা, সেখানে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে বাঘের চামড়ার ওপর চপেটানন্দ স্বামী বসে আছেন। তখন ভক্তরা কেউ এসে জোটেনি। সুধা আর নেপাল ভক্তি ভরে তাকে প্রণাম করলে। বাবাজির চেহারাটা চিমড়ে, মুখে অনেক দাড়ি গোঁফ আছে, চোখ দুটি করমচার মতো লাল। তাকে দেখে ভারী তিরিক্ষি মেজাজের লোক বলে মনে হয়। তিনি আবার কথা কন না, সব সময় মৌন হয়ে থাকেন। সুধা আর নেপালকে তিনি হাত তুলে আশীর্বাদ করলেন। চরু বাবাজির রুক্ষ চেহারা দেখে নেপালের খুব ভরসা হলো। সে ভাবল, নিশ্চয় ইনি খুব তেজি সন্ন্যাসী, এর চর কখনো বিফল হবে না। হাত জড় করে সে বলল, চরু বাবা, আজ আমার বাংলা পরীক্ষা। প্রিপারেশন ভালো হয়েছে, তবু ভয় হচ্ছে। বলাইবাবু আমাকে গোল্লা খাওয়াবেন, তাই আপনার কাছে এসেছি। আপনি যদি দয়া করে আমাকে একটি চড় মারেন তো বড় ভালো হয়। বেশি জোরে মারবেন না প্রভু, আস্তে মারলেই কাজ হবে। কিন্তু চরু মহারাজ তো শুনবেন কেন? তিনি নেপালের গালে একটি 82 সিক্কা ওজনের চড় কষিয়ে দিলেন। নেপাল একে দুর্বল, তার ওপর হঠাৎ এত বড় চড় আশাই করেনি। সে একবারে চিৎপটাং হয়ে পড়ে গেল। চপেটানন্দ স্বামী চড় মেরেই আবার গম্ভীর হয়ে বসে রইলেন। গালে হাত বুলোতে বুলোতে নেপাল উঠে বসল। তার মাথাটা কেমন গুলিয়ে গিয়েছিল, কিন্তু তবু কাউকে কিছু বলবার নেই। সে
নিজেই তো চর খেতে এসেছে। সুধা তার হাত ধরে টানতে টানতে বললে, চলে আয় নেপাল, তোর কাজ হয়ে গেছে, এবার নিশ্চয় পাশ করবি। সুধা নিজের আর চর খেলো না। বাবাজির চরে বহর দেখে তার পিলে চমকে গিয়েছিল। সে মনে মনে ভাবলে, কি হবে, চর খেয়ে হিস্ট্রি পরীক্ষা তো হয়েই গেছে, এখন চর খেলে হয়তো কোনো ফেল হবে না, তার চেয়ে নেপাল চর খেয়ে এসেছে, এই ভালো হয়েছে। ভালো কিন্তু মোটে হয়নি। নেপাল সেদিন বাংলা পরীক্ষা দিল বটে, কিন্তু চর খেয়ে তার মাথা গুলিয়ে গিয়েছিল বলে হোক অথবা যে কোনো কারণেই হোক, বেচারা পাস করতে পারল না। বলাইবাবু তাকে অনেক গোল্লা দিলেন, ফলে সে 100-র মধ্যে মোটে 12 নম্বর পেল। এদিকে কি করে জানি না স্বামী চপেটানন্দের কাছে চর খাওয়ার খবরটা ক্রমে স্কুলে রাষ্ট্র হয়ে গেল। সবাই নেপালকে ঠাট্টা করতে আরম্ভ করলো। কেউ বলল, কিরে, চর খেলি তবু পাশ করতে পারলি না? কেউ বললে, আর একটা চর খেয়ে আয়, তাহলে তোর মাথায় বুদ্ধি গজাবে। গিরিন বললে, ন্যাপলা, আমি একটা হনুমান পুষেছি, তুই তার সঙ্গে বন্ধুত্ব কর, তাহলে তোর বুদ্ধি বাড়বে। এতদিন বুদ্ধির জন্য সবাই নেপালকে মনে মনে ভয় করত, তাই এখন তাকে বোকা বলার সুযোগ পেয়ে সকলে মনের আনন্দে তাকে খেপাতে শুরু করলো। নেপালের মনের অবস্থা সহজেই বোঝা যায়। সে ভারী মুচড়ে পড়ল। চরু বাবাজি যে তার একটা ভণ্ড সন্ন্যাসী, তাতে আর সন্দেহ রইল না। যদি সত্যিকার সাধুই হবে, তবে সে ফেল করলো কেন? কয়েকদিন কেটে গেল। তারপর একদিন সন্ধ্যাবেলায় সুধার সঙ্গে খেলার মাঠে নেপালে দেখা হয়। নেপাল মুখ ফিরিয়ে চলে যাচ্ছিল। সুধা অনেক খোশামোদ করে তার সঙ্গে ভাব করল। নেপাল বললে, তুই যত নষ্টের গোড়া। অনুতপ্ত সুধা বললে, আমি তো ভাই জানতুম না, তা এখন আর রাগ করে লাভ কি বল, যা হবার তো হয়ে গিয়েছে। তার চেয়ে আয় ওই ভণ্ড বাবাজিটাকে জব্দ করি। চরু বাবাজিকে জব্দ করবার মতলবে নেপালের মাথায় কয়েকদিন থেকেই ঘুরছিল, কিন্তু সে কোনো উপায় ঠিক করতে পারছিল না। দুই বন্ধুতে এখন মাঠে বসে অনেক পরামর্শ করলো, কিন্তু একটা মনের মতো ফন্দি মাথায় এলো না। নেপাল তখন বুকে ঘাড় গুজে ভাবতে শুরু করলো। আধ ঘন্টা পরে সে হঠাৎ লাফিয়ে উঠে বলল, হয়েছে, এবার বাবাজিকে চর মারার মজাটা টের পাইয়ে দেব। মহাবীর। সুধা আশ্চর্য হয়ে বলল, মহাবীর কি? নেপাল বললে, গিরিন্দার মহাবীর। এখন চল, কাল সকালে সব ঠিক হবে। গিরিন্দাকেও দলে নিতে হবে। পরদিন সকালবেলায় স্বামী চপেটানন্দ তার বাঘের চামড়ার ওপর শুয়েছিলেন, আর দুজন ভক্ত তার পা টিপে দিচ্ছিল। এমন সময় গিরিন, সুধা আর নেপাল গুটি গুটি সেখানে গিয়ে উপস্থিত। গিরিনের কোলে একটা 7-8 বছরের ছেলে কিংবা মেয়ে, আগাগোড়া র্যাপড়ে ঢাকা। দেখে মনে হয় বুঝি তার ভারী অসুখ করেছে, তাই তাকে চরু বাবাজির চর খাওয়ানোর জন্য আনা হয়েছে। এরকম রোগী বাবাজির কাছে রোজই 2-4 জন আসে। 3 জন স্বামীজিকে দণ্ডবত করলে একজন ভক্ত গিরিনের কোলের র্যাপার ঢাকা মূর্তিটা দেখিয়ে বলল, ওর কি হয়েছে? নেপাল বিনীত স্বরে বললে, ওর বড় অসুখ, তাই বাবাজির কাছে নিয়ে এসেছি, উনি যদি দয়া করে ওকে ভালো করে দেন। ভক্ত বললে, তা ভালো করে দেবেন, ওর কি রোগ হয়েছে? নেপাল বলে, তা তো জানি না, কিন্তু ও কথা বলতে পারে না। এখন বাবাজি যদি ওর মুখে কথা ফুটিয়ে দেন তো ভালো হয়। আমরা 5 টাকা মানত করছি, বাবাজির পায়ে প্রণামী দেব, যদি একে ভালো করে দিতে পারেন। প্রণামীর কথা শুনে চপেটানন্দ উঠে বসল। ভক্ত বলল, এ আর বেশি কথা কি? প্রভু চর মেরে মেরে অনেক বড় বড় রোগ ভালো করেছেন, ওকে কাছে নিয়ে এসো। নেপাল বলল, কিন্তু ও বড় রাগী, আর কিছুতেই মুখ খুলতে চায় না। ভক্ত বলল, তাতে ক্ষতি নেই, বাবার চর খেলে সব রোগ সেরে যাবে। কথা কইতে পারবে তো? খুব পারবে, 2 দিনের মধ্যে মুখে খই ফুটবে। গিরিন তখন কোলের রোগীটিকে নিয়ে এগিয়ে গেল, আর চপেটানন্দ স্বামী মারলেন তার গলা লক্ষ্য করে এক প্রকাণ্ড চর। অমনি হুলুস্থুলুস কাণ্ড। চর খেয়ে র্যাপারের ভিতর থেকে বেরিয়ে এলো রোগী নয়, প্রকাণ্ড একটা সাদা হনুমান, একটা গোদা হনুমান। সে হচ্ছে গিরিনের পোষা হনুমান, তার নাম মহাবীর। মহাবীর ভয়ানক রাগী, গিরিন ছাড়া আর কারুর শাসন মানে না। সে একবারে চরু বাবাজির ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। ভক্ত 2 জন বাবা গো বলে টেনে দৌড় মারল।
চড়ু বাবাজির সঙ্গে মহাবীর ভয়ানক রাগী। গিরিন ছাড়া আর কারুর শাসন মানে না। সে একবারে চড়ু বাবাজির ঘাড়ের ওপর লাফিয়ে পড়ল। ভক্ত দুজন বাবাগো বলে টেনে দৌড় মারল। চড়ু বাবাজির সঙ্গে মহাবীরের রীতিমতন যুদ্ধ আরম্ভ হয়ে গেল। মহাবীরের গায়ে ভীষণ জোর। সে বাবাজির ঘাড়ে এক কামড় বসিয়ে দিল। বাবাজি আর মৌনব্রত রইল না। তিনি খেলে রে, গেলুম রে বলে চিৎকার করতে লাগলেন। মহাবীর কিন্তু ছাড়ে না। সে একে হনুমান, তার ওপর চড় খেয়ে বেজায় চটে গিয়েছিল। চিমনে চড়ু মহারাজ তাকে সামলাবেন কি করে? সে আছড়ে কামড়ে দাড়ি গোপ ছিঁড়ে বাবাজির অবস্থা শোচনীয় করে তুললে। নেপাল, গিরিন আর সুধা দাঁড়িয়ে মজা দেখতে লাগলো। আরও অনেক লোক জুটে গেল। নেপাল মাঝে মাঝে বলতে লাগলো, প্রভু, মহাবীরের মুখে কথা ফোটাতে পারলেন না। প্রভু তখন প্রাণ ওষ্ঠাগত হয়ে এসেছে। তিনি আর কি করেন, শেষে দৌড় দিয়ে গঙ্গায় লাফিয়ে পড়লেন। মহাবীর তীরে দাঁড়িয়ে তাকে মুখ ভ্যাংচাতে লাগলো। চপেটানন্দ স্বামী সেই যে সাঁতার কেটে গঙ্গা পার হয়ে পালালো, আর ফিরে এলেন না। তিনি যে সত্যিকারের সাধু নন, একজন ভণ্ড তপস্বী, তা শহরের লোকেও ক্রমে বুঝতে পারল। কারণ দেখা গেল, তিনি যাদের চড় মেরেছিলেন তারা কেউ সিদ্ধি লাভ করেনি। ফেল হওয়ার দুঃখ নেপালে একবারে যায়নি বটে, কিন্তু সে যে প্রতিশোধ নিতে পেরেছে এই আনন্দে বিভোর হয়ে আছে। স্কুলের ছেলেরা আর তাকে কেউ ঠাট্টা করে না। আজকের মতো গল্প এটুকুনি, শেষ।